আমি এই ভিডিওতে সাধারণত জিজ্ঞেস করা হয় এমন কতগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আপনার করা প্রশ্ন হয়তো এর মধ্যে পড়তেও পারে। আপনি বাকি ভিডিওটা দেখে প্রশ্ন উত্তর হয়তো পেয়েও যেতে পারেন। আর এরপরে যদি আপনি প্রশ্ন উত্তর না পান, তাহলে আমি আপনাকে পরামর্শ দেব যে গ্রুপে পোস্ট করার জন্য। কারণ আমি আপনাকে এখানে যে পরামর্শ দিতে পারি সেটা তো কেউ চেক করছে না, সেখানে ভুল থাকতে পারে। তাহলে আপনি বাকি অংশ থেকে 10টি প্রশ্ন উত্তর আমি যেগুলো মোটামুটি বারবার জিজ্ঞেস করা হয় বা সাধারণত অনেকের থাকে, সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বাবা মায়ের নামের বানানের সমস্যা। এনআইডিতে, সার্টিফিকেটে বা পাসপোর্টে আপনার বাবা মায়ের এনআইডি কোনো জায়গায় কোনো কাজে লাগতেছে না, এই ভিসা বা ভর্তি প্রক্রিয়ায়, সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। সার্টিফিকেটের মধ্যে আপনার এসএসসি সার্টিফিকেটটা আপনার গ্রিন কার্ডের সময় কাজে লাগতে পারে, তখন বাবা মায়ের নামের বানান নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। এই ব্যাপারটা ঠিক করে নিতে পারলে ভালো হয়। পাসপোর্টে বাবা মায়ের নামের বানান আসলে গুরুত্ব বহন করে না, তবে সাধারণত এটা আপনি যদি ঠিক করে নিতে পারেন তাহলে ভালো হয়। প্রশ্ন 2, F1 কি কাজ করতে পারে টিএ এবং আর এর বাইরে? ইউনিভার্সিটির ভেতরে, ইন্টার্নশিপ, স্টোর, রেস্টুরেন্ট, ফ্রিল্যান্স। তো 4টার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ইউনিভার্সিটির ভেতরে তারা কাজ করতে পারে, উদাহরণ হিসেবে আমি বলতেছি, টিআর এর বাইরের কথাগুলোই বলছি। লাইব্রেরি বা ডাইনিং হল বা অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা কাজ করতে পারে। এই ব্যাপারে পুরোপুরি লিগ্যাল প্রক্রিয়া অবলম্বন করা হয় এবং ইউনিভার্সিটি এইচআর এর ব্যাপারে সাহায্য করবে। ইন্টার্নশিপের ব্যাপারে ইউনিভার্সিটি কাজ করবে এবং এই ব্যাপারে সাধারণত একটা জিনিস দেওয়া হয়, সেটাকে সিপিটি বলা হয়, সেটা আপনি পরে খুঁজলে জানতে পারবেন। স্টোর, রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় কাজ করা অবৈধ, এটা ব্যাপারে অনুমতি নাই। ফ্রিল্যান্স আইনত এটাও করা অবৈধ, এরকম করে বাইরে থেকে কোনোভাবে টাকা আয় করার অনুমতি নাই। তবে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট নেওয়া বৈধ, কারণ সেটা আসলে পেশা না। প্রশ্ন নাম্বার 3, F2 কি কাজ করতে পারে? জব বা ভলান্টিয়ার। F2 কোনো রকম কাজ করতে পারে না এবং F2 কোনো রকম আয় করতে পারে না। ভলান্টিয়ার কিছু কিছু কাজ অনুমোদিত, যদি কেউ প্রফেসরের ল্যাবে গিয়ে কিছু কাজ শেখেন, সেটা অনুমোদিত। অবশ্যই তার বিনিময়ে কোনো প্রকার বেতন নেওয়া যাবে না কোনো জায়গা থেকেই। F2 কি পড়াশোনা করতে পারে? সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি সিকিং কোর্স। F2 পড়াশোনা করতে পারে, F2 সার্টিফিকেট কোর্স নিতে পারে, সে ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রেনিং নিতে পারে বা যে কোনো কিছুর জন্য সার্টিফিকেশনের কোর্স নিতে পারে। ডিগ্রি সেকিং কোর্সে সে ভর্তি হতে পারে, তবে তাকে অবশ্যই ফুল লোডের চেয়ে কম লোড নিতে হবে। অর্থাৎ একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট যেখানে 9 ক্রেডিট আওয়ার নেয়, F2 যদি পড়াশোনা শুরু করে, F2 অবস্থাতেই সে 9-এর চেয়ে কম ক্রেডিট নিতে হবে। আমার পরামর্শ থাকবে যে যদি কখনো শুরু করতেই হয়, F2 অবস্থায় শুরু করলে ফাইল করে সেটাকে F1-এ কনভার্ট করে নেওয়ার চেষ্টা করা, এবং F2 অবস্থায় কোনো প্রকার অ্যাসিস্ট্যান্টশিপ নেওয়া যাবে না। F2 থেকে কি F1 হওয়া যায় আমেরিকার ভেতরে বসে? হ্যাঁ, যায়। এর জন্য I-539 নামের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তবে সমস্যা হচ্ছে যে এটা ফিল আপ করে সাবমিট করার পরে সেটা ডিসিশন হয়ে আসতে অনেক সময় লাগে, প্রায় 6-7 এবং মাস বা তার চেয়ে বেশি লাগতে পারে। এই ব্যাপারে যদি এরকম থাকে যে আপনার সেমিস্টার অনেক পরে শুরু হবে, তাহলে এটা করতে পারেন। তা না হলে আমি বলবো যে এই পথে না যাওয়াই ভালো। এমবেসিতে দাঁড়িয়ে হ্যাঁ যায়। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে কি ইন্টারভিউ দেওয়া যায়? যদি সেই দেশ আপনাকে শিডিউল দেয় তাহলে যাবে। এ প্রসঙ্গে হচ্ছে মানুষের প্রথম পছন্দ থাকে মেক্সিকো বা কানাডায় গিয়ে ভিসা ইন্টারভিউ দেওয়া। অনেক সময় মেক্সিকো বা কানাডা গিয়ে অনেকে ভিসা ইন্টারভিউ দিচ্ছে, তবে উল্লেখ্য যদি তারা শিডিউল না দেয় তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই। প্রশ্ন 6, টোফেল আইএলটিএস দেয়নি, ডুওলিঙ্গো বা এমওআই দিয়ে ভিসা হবে কিনা? ভিসার সাথে এই ধরনের ইংলিশ টেস্টের কোনো সরাসরি সম্পর্ক নাই। আপনাকে যেটা বলা হবে যে আপনি ইংরেজিতে প্রফিশিয়েন্ট কি প্রফিশিয়েন্ট না, সেটা আপনার I-20তে লেখা থাকবে। প্রশ্ন নাম্বার 7, কাকে স্পন্সর দেখালে ভালো হবে? বাবা মা নাকি আমেরিকায় থাকে চাচা খালু? এখানে একটা জিনিস খেয়াল করুন, আপনার লেখাপড়াটা কিন্তু বেশি এক্সপেন্সিভ এবং আপনার চাচা বা মামা যে আমেরিকায় আছেন, তাদের হয়তো নিজেদের ছেলেমেয়েকে পড়াশোনা করাতেও বেশ হিমশিম খেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা কি আসলে বিশ্বাসযোগ্য যে আপনার আমেরিকায় থাকা একজন মামা বা চাচা খালা বা হয়তো আপনার কাজিন আপনার জন্য $50,000-60,000 দেবেন 2 বছরে? হয়তো তাদের এই পরিমাণ টাকা থাকলে সেটা হয়তো তারা 2-3 বছর ধরে সেভ করেছেন। এটা কি বিশ্বাসযোগ্য হয়? এটা আইনত দেখাতে কোনো বাধা নাই, তবে আমার কথা হচ্ছে যে যেটা বিশ্বাস করতে আপনারই কষ্ট হবে, সেটা কি আরেকজন বিশ্বাস করবে? সো এটা আপনার ইচ্ছা, আইনত কোনো বাধা নাই। সো ফিল অ্যাজ ইউ লাইক। প্রশ্ন নম্বর 8, সিএসসি বা এমবিএ পড়তে কত টাকা লাগবে? এখানে কোনো ধরা বাধা উত্তর নাই। আমি যদি আপনাকে ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করি যে বাংলাদেশে সিএসসি পড়তে কত টাকা লাগবে, আপনি আমাকে জিজ্ঞেস করবেন কোথায়? এটা কি এনএসসিতে পড়ছেন, নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, নাকি চট্টগ্রামে পড়ছেন, নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছেন? এরকমভাবে আমেরিকাতে অজস্র ইউনিভার্সিটি আছে, অজস্র জায়গায় থাকার জায়গা আছে। সে অনুযায়ী আপনার খরচ কম বেশি হবে সরকারি ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি অনুযায়ী। আপনি চাইলেই যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তাদের কস্ট অফ অ্যাটেন্ডেন্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন। খুবই সিম্পল একটা গুগল সার্চ।
প্রশ্ন নম্বর 9, পাসপোর্টের বৈবাহিক অবস্থা আগেরটা বা ঠিকানা পুরনো। পাসপোর্টে আমাদের যদিও বৈবাহিক অবস্থা বা ঠিকানা লেখা থাকে, এটা আসলে একটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস না। আপনার পাসপোর্টের ঠিকানা যেটাই থাকুক, আপনাকে DS-160 ফিল আপ করার সময় যেটা বলা হয়, আপনি যে বাসায় থাকেন, যেই বাসার দরজায় গিয়ে নক করলে আপনাকে পাওয়া যাবে, সেই ঠিকানা দেবেন। এবং মেইলিং অ্যাড্রেস হচ্ছে আপনাকে যেইটা লিখে চিঠি পোস্ট করলে আপনার কাছে পৌঁছায়, সেটা আপনার মেইলিং অ্যাড্রেস। বৈবাহিক অবস্থার ব্যাপারটাও সেটা। বৈবাহিক অবস্থা আসলে পাসপোর্ট দেখে নির্ধারণ করেন ইউনিভার্সিটি বা এমবাসি। আপনাকে কাবিননামা বা এই জাতীয় কাগজ দেখাতে হয়। সো আপনার যদি এই ব্যাপারটা আপডেট করা না থাকে, তাহলে সাধারণত এমবাসি বা ইউনিভার্সিটি সমস্যা করে না। প্রশ্ন নম্বর 10, কী নোটারি করব? কোনো কিছুই নোটারি করা লাগবে না। অনেক সময় অনেকে নোটারি করে কাগজপত্র নিয়ে যান এবং তারপর ভিসা হওয়ার পর তো অনেকেই ভাবেন যে নোটারি করার কারণেই বোধহয় ভিসাটা হলো, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এক্ষেত্রে আলাদা করে মানুষ দেখে নাই। অজস্র লোক, বেশিরভাগ লোকই আসলে নোটারি ছাড়াই ভিসা পেয়েছে। তো আপনার নোটারি না করলে আপনার কোনো টেনশন করার কোনো দরকার নেই। তো আজকে এ পর্যন্তই। এর মধ্যে যদি আপনার প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন, তাহলে গ্রুপে পোস্ট করতে পারেন। অনেকেই আপনাকে ভালো ভালো পরামর্শ দেবে। আর যদি খুব মনে হয় যে আপনি আপনার পরিচয় প্রকাশ করতে চান না, তাহলে কিন্তু গ্রুপে অ্যানোনিমাস পোস্টের ব্যবস্থা আছে। আমি আপনাকে পরামর্শ দেব যে গ্রুপের পোস্টের দিকে নজর রাখার। আপনি যদি নিয়মিত গ্রুপের পোস্টে নজর রাখেন, মানে আপনি যদি মাঝে মাঝে ফেসবুকে ক্লিক করে গ্রুপে যান, তাহলে আপনাকে ফেসবুকের অ্যালগরিদম নিয়মিত আপনাকে গ্রুপের পোস্টগুলো দেখাবে এবং আপনি ভালো ভালো ইনফরমেশন জানতে পারবেন। আমি আপনাকে সেটা করতে পরামর্শ দেবো। আরেকটা পরামর্শ হচ্ছে, গ্রুপের উপর থেকে কিন্তু সার্চ করার একটা ব্যবস্থা আছে। আপনার যে প্রশ্নটা মাথায় এসেছে, সেটা যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি অনেক সময় পেয়ে যাবেন। যেমন উদাহরণ হিসেবেই বলি, আপনার যদি মনে হয় যে এমডির পরে আপনার এক জায়গায় ডট আছে এবং এক জায়গায় ডট নাই, আপনি গ্রুপের উপরে সার্চ বারে গিয়ে বাংলায় ডট লিখে সার্চ করুন, আপনি অনেকগুলো পোস্ট পেয়ে যাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি যে প্রশ্নটার জন্য অপেক্ষা করছেন, সেটা হয়তো অনেকেই আগে জিজ্ঞেস করে ফেলেছে এবং এর উত্তর এই গ্রুপেই আছে। অনেক ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি অনেক ভালো ভালো প্রশ্ন উত্তর আগে থেকেই পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।